সপরিবারে বেনজির ও মতিউরকে সম্পদের হিসাব দাখিলে দুদকের নোটিশ, শামসুদ্দোহার বিরুদ্ধে চার্জশিট। প্রত্যয় স্কিম নিয়ে ক্ষুব্ধ শিক্ষক কর্মকর্তারা, কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্লাস পরীক্ষা বন্ধ। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 11 প্রকল্প অনুমোদন। সিলেট সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস, সাজেকে আটকা কয়েকশো পর্যটক। 13 বছর পর সাবেক এমপি শামসুদ্দোহার স্ত্রীর হত্যা রহস্য উদ্ঘাটন, মেয়ের যোগ সাজসেই খুন হন মা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী, 2 কন্যার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। 21 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে বলেছে দুদক। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ তার 2 স্ত্রী ও 2 সন্তানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। সবিতা চিরানের সহায়তায় আহমদ বাবু জানাচ্ছেন বিস্তারিত। গেল 22 এপ্রিল বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরই পরিপ্রেক্ষিতে গেল 23 মে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন আদালত। পরে 26 মে বেনজির ও তার পরিবারের 119টি জমির দলিল, 23 কোম্পানির শেয়ার ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। সব মিলিয়ে 627 বিঘা জমি ক্রয় করা হয়। মঙ্গলবার 21 কর্মদিবসের মধ্যে বেনজির আহমেদ ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদকের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিলে শাস্তির ব্যবস্থা রয়েছে বলে জানান দুদক সচিব। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিসান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজির, তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ তার 2 স্ত্রী, 2 সন্তানের বিরুদ্ধে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুদক। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারা মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। এদিকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে 130 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। গত 18 মার্চ আদালত এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ও প্রত্যাহারের দাবিতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শিক্ষকরা। ক্লাস পরীক্ষা সহ অন্য জরুরি কাজ করতে না পেরে ভোগান্তিতে শিক্ষার্থীরা। দ্রুত সমাধানের আহ্বান তাদের।
আরও জানাচ্ছেন শাকের আরজু। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা ছিল কম। শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ। পরীক্ষার নতুন তারিখ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা প্রথম বর্ষে করোনার কারণে প্রায় 1 থেকে 1.5 বছর পিছিয়ে গেছি। এখন আবার আমাদের ফাইনাল পরীক্ষা ছিল, তো সেখানে হচ্ছে সাদের কর্মবিরতির কারণে পরীক্ষা আবার পিছিয়ে গেল। ঈদের পরে তো ছুটি ছিল অনেক দিন, 2 তারিখ থেকে অফিসিয়ালি ক্লাস করার কথা, কিন্তু ওই যে টিচাররা আন্দোলন করার কারণে আমাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সংশয়ে আছি যে কবে আমাদের পরীক্ষা আর কি হবে। ক্লাস শুরু হওয়ার কথা ছিল গত এই 1 তারিখে, তারপর এখন পিছিয়ে গেছে। দুপুরে কলাভবনের সামনে অবস্থান নিয়ে প্রত্যয় প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানের কথা জানান শিক্ষকরা। 13ই মার্চ কি কারণে, এটি তো 4টি যে স্কিম ছিল সেই ধারা থেকে বের করে এনে কেন 13ই মার্চ অকস্মাৎ এমন একটি বৈষম্যমূলক করা হল? ছাত্ররা যেভাবে আমাদের নিয়ে কথা বলছে এটাও যেমন একটু দুঃখজনক, কারণ এটা আসলে আমরা যারা এক্সিস্টিং আছি তাদের জন্য না, যারা নতুন প্রজন্ম, মেধাবী প্রজন্ম। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। কারণ আমাদের মেধাবীদেরকে যদি ওইভাবে মূল্যায়ন না করা হয়, তাহলে এই দেশের কে ধারক হবে, বাহক হবে, ভবিষ্যতে কারা থাকবে এই দেশে? দাবি আদায়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ব্যবস্থায় যেন মেধাবী শিক্ষার্থীরা না আসেন এবং এর যেই ভয়ঙ্কর ফলাফল, সেই ফলাফল হয়তো আমরা 15-20 বছর পরে আমরা দেখতে পারবো, সেই অবস্থা যেন না আসে। সেই কারণেই কিন্তু আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন মনে করি যে সরকার আমাদের এই যে 3 দফা আমরা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব। এমনকি আমাদের যে শিক্ষার্থীদের যে চরম ক্ষতি হচ্ছে সেটা আমরা কিন্তু বিশেষ ক্লাস নিয়ে পূর্বে আমরা যেমন করেছি আমরা ভবিষ্যতেও। কর্মবিরতি চলছে জাহাঙ্গীরনগর, গাজীপুর, বরিশাল, কুষ্টিয়া, নোয়াখালী, টাঙ্গাইল, সিলেট বিশ্ববিদ্যালয়েও। গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এই আন্দোলনের অন্য দুটি দাবি হচ্ছে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বড় ধরনের বন্যার আশঙ্কা করে তা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ এবং 3 ফসলি জমি রক্ষা সহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন নির্দেশনাও দেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে হচ্ছে ভারী বৃষ্টি। সিলেট অঞ্চলের বন্যা ভোগাচ্ছে লাখো বানভাসীকে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতিতে আগামী আগস্ট নাগাদ দেশে বড় বন্যা হতে পারে বলে শঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকে এজন্য আগাম প্রস্তুতির নানা নির্দেশনাও দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, অর্থবছরের শুরুতে জুলাই-আগস্টে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয় না, তাই সেই সময় প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর, এই সময়ে কোনো কাজ করা সম্ভব হয় না, মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। তাই তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। তবে অর্থবছরের মেয়াদ পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। এটা চেঞ্জ করা যায় না, অনেকবারই আলোচনা হয়েছে, আমার জানা মতে অনেকবারই আলোচনা হয়েছে। আমরা ক্যালেন্ডার ইয়ারের চেয়ে এই যে জুন টু জুলাই এটাই এই দেশে গ্রহণ করে, পার্শ্ববর্তী দেশে অন্যরকম একটু 1-2 মাসের ডিফারেন্স আছে, আমাদের এইটাই আর কি। চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে সিলেট সহ উত্তরাঞ্চলের 3য় দফার বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসে বন্ধ খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন প্রায় 8 শতাধিক পর্যটক। সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ এখনো 3 জন।
প্রতিনিধিদের সহায়তায় রত্না সামানের রিপোর্ট। সিলেট অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন করে পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। তৃতীয় দফায় বন্যায় দুর্ভোগ বেড়েছে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জে পানিবন্দী 7 লাখ বানভাসীর। গত রাত থেকে যে ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, খুব বেশি দেখা যায় পানি বাড়তেছে। কানাইঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী মানুষ যারা তারা আতঙ্কে রয়েছেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদীতে প্রচণ্ড স্রোতে নৌকা ডুবে মা, শিশু সহ নিখোঁজ 3 জন। আমরা ডুবুরি কল নিয়ে চেষ্টা করিতেছি যে আমরা উদ্ধার তৎপরতা চালাইছি। মুহুরী নদীর বেড়ি বাঁধ ধসে পানি ঢুকেছে ফেনীর ফুলগাজীতে। প্লাবিত 4 গ্রাম, পানিবন্দী 20,000 মানুষ। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে পানিবন্দী কমপক্ষে 30 গ্রাম। ঢলের পানি ঢুকছে শহরের প্রধান বাজার সহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে। গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বেড়েছে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদীসহ সব নদীর পানিও। বেলকা, হরিপুর, লখিয়ারপাড়া, তারাপুর, কাপাসিয়া, লালচামার, পোড়ার চর সহ 15টি চরে পানি উঠেছে। কুড়িগ্রামের নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। পানি এসে গরু বছর কোথায় আই এই আবদা থাকছি, খাবার নাই। টানা বর্ষণে চেঙ্গি, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ির আলুটিলা সড়কে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার কারণে আমাদের দেখেন বতুলা এলাকায় আমরা অফিসেও যাইতে পারতেছি না, কাজেও যাইতে পারতেছি না, স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারতেছে না। বৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের টিচাররা আমাদের স্কুলে পানি বেড়ে গেছে, রাস্তায়ও অনেক পানি বেড়েছে, সেজন্য আমাদেরকে টিচাররা আজকে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। প্রশাসনের নির্দেশনায় আশ্রয় কেন্দ্রে চলে গেছেন পাহাড়ের পাদদেশের বাসিন্দারা। উজানের পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইহাট সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন 8 শতাধিক পর্যটক। রত্না সামান, 21 টেলিভিশন। এদিকে আগামী 4 থেকে 5 দিন ভারী অথবা অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে তারা। গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, তবে এই বৃষ্টিপাতের প্রবণতাটা দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি বিস্তৃত, বৃষ্টির প্রবণতাটা বেশি। এবং গত 24 ঘন্টার কথা যদি গত 24 ঘন্টায় কিন্তু আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিন্তু অনেক জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও হয়েছে, তবে এই অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বেশি হয়েছে। এবং গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে 294 মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া নেত্রকোনাতে 215 মিলিমিটার, ফেনীতে 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 13 বছর পর সাভারের সাবেক এমপি শামসুদ্দোহার স্ত্রী সেলিমা খানের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নিহতের মেয়ের যোগসাজশে এই নৃশংস হত্যা সংগঠিত হয়েছিল বলে জানিয়েছে পিবিআই। নিহতের শয়নকক্ষের ইলেকট্রিক সুইচ বোর্ডের স্ক্রু থেকে আসল খুনিকে শনাক্ত করে গ্রেফতার করেছে পিবিআই। আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কবির। 2011 সালের 14 জুন সকালে নিজ বাসায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসের। হত্যার রহস্য পুলিশের একাধিক ইউনিট তদন্ত করে কোনো সুরাহা না করতে পারায় আদালতে পিবিআইয়ের সহযোগিতা চান বাদীপক্ষ। 2024-এর 16 ফেব্রুয়ারি পিবিআই এই মামলার তদন্তে নেমে নানান দিক পর্যালোচনা শুরু করে। হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার জানান, ভাঙ্গা ইলেকট্রিক সুইচ বোর্ডের ক্লু থেকেই আসামি চিহ্নিত করা হয়েছে। যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটি ছিল সুইচ বোর্ড
ভাঙা এবং 2টা তার বার করা। নিহতের মেয়ের সাথে ইলেকট্রিশিয়ান সুবলের পরকীয়ার কারণেই এই হত্যাকাণ্ড বলেও জানান তিনি। এই শামীমা খান মজলিসের সাথে 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আরেকটি পোজ দেন। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। হত্যাকাণ্ডে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পিবিআই। শামীমা খান মজলিসকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের প্রশংসা, স্থানীয় সরকারে আরও বিনিয়োগের প্রস্তাব এডিবির। 13% সুদেও বাড়ছে না ব্যাংক আমানত, ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দোষারোপ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করার মতো। বরাবরের মতো সামনের দিনগুলোতে উন্নয়ন অংশীদার হিসেবে থাকতে চায় এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠকে এসব কথা বলেছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং। আর মন্ত্রী তাজুল ইসলাম জানান, বিভিন্ন উন্নয়ন ও দাতা সংস্থার 11 বিলিয়ন টাকা ঋণের প্রস্তাব আছে। জনকল্যাণ হয় দেখে শুনে টাকা নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একক কোনো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সরকারের নানা প্রকল্পে এডিবির 22,355 কোটি টাকার কাজ চলমান। এর মধ্যে আছে রাস্তাঘাট মেরামত, সুয়ারেজের লাইন সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, ঢাকায় পানি সরবরাহ, রোহিঙ্গা হোস্ট কমিউনিটি সহায়তা, ক্লাইমেট রেজিলেন্স সহ বিভিন্ন প্রকল্প। সবই হচ্ছে 2% সুদের সহজ সত্যের ঋণ। এবার স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠকে প্রশংসার কথা শোনা গেল এডিবির ভাইস প্রেসিডেন্টের মুখে। Between ADB and Bangladesh in the past several decades, we see it is very reliable, very productive partnership. We are also looking forward to the opportunity to help the country to continue to grow, to become an upper middle income country and to become a high income country. Projects implemented by this ministry account for 13% of ADB's total portfolio in the country. Looking to the future. প্রকল্প বাস্তবায়ন ও সময়মতো ঋণ পরিশোধের সুনাম থাকায় বাংলাদেশকে কাছে পেতে চায় বিভিন্ন দাতা সংস্থা। তবে ঋণ গ্রহণ সতর্কভাবেই করা হবে জানান স্থানীয় সরকার মন্ত্রী। যেহেতু এলজিডির মাধ্যমে সকল প্রকল্প সন্তোষজনকভাবে বাস্তবায়ন হচ্ছে, জন্য তারা খুশি। তো সেই জন্য তারা আমাদের এখানে আগ্রহ আছে। এখন সব লোন হার্ড লোন দুটোই আছে। এখন ঘটনা হলো যে আমরা কোনটা নেব। আমাদের কাছে $11 বিলিয়ন এখন বিভিন্ন দাতা সংস্থার অফার আছে, কিন্তু আমরা সেই সমস্ত ঋণ বুঝে শুনে নেব যেটা আমাদের জন্য ইনকাম জেনারেশনের জন্য সুবিধা হবে, যেটাতে আমাদের লোনটা কম মূল্য। উন্নয়নের সাথে মানুষের আয়বর্ধক প্রকল্প গ্রহণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। We are going to strengthen our support in climate change, in private sector, in resilience, and also in social protection. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী বিএনপি ও রাজাকারের সন্তানদের অপরাজনীতি প্রতিবাদ সহ 7 দফা দাবিতে রাজধানীর শাহবাগ ও টিএসসিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ সহ দেশের সকল চাকুরি ও পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এবং স্বয়ংক্রিয়ভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মকে এই প্রাপ্য অধিকার দেওয়ার দাবি জানান তারা। বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, মামলা, নির্যাতন, জমি দখল বন্ধে সুরক্ষা আইন পাশের দাবিও জানান মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের স্বল্প সুদের ঋণ, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী
সন্তানদের সরকারি বেসরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দিতে হবে। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, আমরা সারা বাংলাদেশে 64 জেলায় উপজেলায় আমরা অবরোধ সহ আমরা হরতালও করতে পারবো। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারে এবার 3 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রাজধানীতে BERC কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দর জানান BERCর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। ঘোষিত নতুন দর আজ মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে বলে জানান তিনি। জুলাইয়ের প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1366 টাকা। গত জুনে দাম ছিল 1363 টাকা। BERC চেয়ারম্যান আরও জানান, এলপিজির আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় এলপিজির দাম কিছুটা বেড়েছে। আমাদের 12 কেজি সিলিন্ডার গত মাসে ছিল 1363 টাকা, আর এই মাসে এই মূল্যটা হবে 1366 টাকা, অর্থাৎ 3 টাকা বেড়েছে। এই 3 টাকা মূল কারণ হলো ডলারের মূল্য বৃদ্ধি, যেটা গত মাসে ছিল 118.01 টাকা, সেটা এই মাসে হয়েছে 118.47 টাকা, অর্থাৎ 46 পয়সা বেড়েছে। আজকে সন্ধ্যা থেকে এই মূল্যটা কার্যকর হবে। সুদের হার বাজার ভিত্তিক করার পর মেয়াদি আমানতে 10 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে কোনো কোনো ব্যাংক। তবুও তেমন বাড়ছে না আমানত। এজন্য ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দায়ী করছেন ব্যাংকার, অর্থনীতিবিদরা। মেহেদি হাসানের রিপোর্ট। গত 9 মে ব্যাংকের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি বাতিল করা হয়। সুদহার ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। ফলে ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদহার নির্ধারণে সুযোগ ফিরে পায়। আর প্রতিযোগিতামূলক পদ্ধতি চালু হয় ব্যাংকের আমানতের সুদের হার এখন 10 থেকে 13% পর্যন্ত উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে আমানতে প্রবৃদ্ধি হয়েছে 0.38%। মে মাসে ব্যাংক ব্যবস্থায় আমানত কত এসেছে তার এখনও হিসেব প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। এদিকে সুদহার বাজার ভিত্তিক করার প্রায় 2 মাস হতে চলেছে। এ সময় সুদের হার বাড়লেও ব্যাংকে আমানত প্রত্যাশা অনুযায়ী বেড়েছে এমন দাবি করতে পারছেন না ব্যাংকগুলোও। লিকুইডিটি স্ট্রেস আছে, আপনারা দেখছেন যে কারেন্সি আউটসাইড মার্কেট ব্যাংক কিন্তু বাড়তেছে, যেটা মানে মনে করা হচ্ছিল যে যেহেতু ইন্টারেস্টের বাড়বে সেই হিসাবে মার্কেটে টাকাটা আসবে, কিন্তু ওইভাবে কিন্তু আসে নাই। সো দিস ইজ সামথিং যেটা হচ্ছে একটু আমি বলবো একটু স্ক্যারি, যে কারেন্সি আউটসাইড মার্কেট বাড়ছে, ব্যাংক বাড়ছে। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ইনফ্লেশনারি প্রেশার পড়ছে এবং সেই কারণে কিন্তু আপনার যেমন ধরেন মানুষের সেভিংস ভাঙে খাচ্ছে। প্লাস আরেকটা হচ্ছে যে একটা মানুষের একটা বিভিন্ন ধরনের ব্যাংক নিয়ে এত কথা লেখালেখি হচ্ছে, মানুষের একটু ভয়ও কিছু কিছু কাজ করছে। অর্থনীতিবিদরা বলছেন, সুদহার বৃদ্ধির ফলে আমানতে বড় উল্লম্ফন হওয়ার কথা থাকলেও কেন হয়নি তা খতিয়ে দেখা উচিত। আসলে ডিপোজিট যেভাবে বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু বাড়েনি, বরঞ্চ ঋণ এবং ডিপোজিটের যে রেশিওটা, এটা একটা আমি মনে করি যেটা অ্যালার্মিংয়ের দিকে চলে গেছে, যেটা 92 বা 93, এটা গবেষণার বিষয় যে আসলে সুদের হার বাড়ালে আমানতের উপর যেহেতু সেটা প্রভাব পড়ার কথা, সেটা কিন্তু হয়নি। সরকারি বন্ডগুলো এখন উচ্চ হারে সুদ দেওয়ায় অনেকেই ওই দিকে আমানত নিয়ে যাচ্ছেন বলে ধারণা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, ফিরে এসে থাকছে। গাইবান্ধায় নির্মাণ শেষের আগে দেবে গেছে সেতু, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। ট্রাম্পের পক্ষে আদালতের রায়কে বিপজ্জনক নজির বললেন বাইডেন, গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য বিশ্লেষকদের। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণ শেষের আগেই দেবে গেছে 19 লাখ টাকার সেতু। সিমেন্টের স্ল্যাবের বদলে কাঠের পাটাতন ব্যবহারের অভিযোগও স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অনিয়ম এবং এলজিডির তদারকি না থাকার অভিযোগ তাদের। গাইবান্ধার প্রতিনিধি আফরোজ আলী ওনার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সুন্দরগঞ্জ উপজেলার বেলকাঘাটে তিস্তার শাখা নদীর দুপারের মানুষের যাতায়াতে নৌকাই ছিল একমাত্র ভরসা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে 28,95,000 টাকা ব্যয়ে সেতু নির্মাণ করছে এলজিইডি।
2022 সালে 200 মিটার দৈর্ঘ্য ও 5 ফুট প্রস্থের এই সেতু নির্মাণে কার্যাদেশ পায় সানা এন্টারপ্রাইজ। তবে কাজ শুরুর আগেই বরাদ্দের পুরো টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আরো মনে করলাম সরকারের বিরুদ্ধে দিলে আমাদের জন্য সুবিধা হবে, ভালো হবে। এখন এই ঘুরি আবার সেই কষ্টই ভোগ করতেছি আমরা। এটা সব লুটপাট করে খাইছে, সব লুটপাট। সবে মাত্র ব্রিজটা চালু হলো, চালু না হইতেই ব্রিজ মাঝখান দিয়ে ভেঙে গেল। পরে গত জানুয়ারিতে শুরু করে সেতুটির 90% নির্মাণ কাজ শেষ করেছে তারা। গত সোমবার হঠাৎ করে মাঝের 4টি পিলার দেবে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। 15 দিনের মধ্যে ব্রিজটা নষ্ট হয়ে গেল। সামান্য একটু পানি আসার কারণে ব্রিজটা 3-4টি পিলার ডাবি গেল। এখনো ব্রিজ উদ্বোধন মাত্র করলো, সেখানে ডাবার কারণ কি? বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। টেকনিক্যাল পার্সন দিয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করেছি 5 সদস্য। তদন্ত টিমের রিপোর্ট পাওয়া গেলে আমরা কী কারণে হয়েছে এবং এর সাথে কারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করব। নদীতে স্রোত বাড়লে পুরো সেতুটি ধসে পড়ার শঙ্কায় নিজস্ব উচ্চকে বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় বছরের মতো হতে যাচ্ছে বাংলাদেশের স্টার্টআপ সামিট। এই প্রেক্ষিতে দেশের 8টি উল্লেখযোগ্য স্টার্টআপের শীর্ষ প্রতিনিধি ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেক হোল্ডারদের নিয়ে গেল স্টার্টআপ ফাউন্ডার্স মিট। ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাঙ্করলেস বাংলাদেশের ফাউন্ডিং পার্টনার অ্যান্ড সিইও রাহেদ আহমেদ এবং আইডিএলসি ভিসি ফান্ডের অন্যতম পার্টনার মুস্তাফিজুর খান। ইকোসিস্টেম বিল্ডারের প্রতিনিধি ছিলেন লাইট ক্যাসেল পার্টনার্সের সিইও বিজন ইসলাম এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইরাত কাউসার। বাংলাদেশের স্টার্টআপ সামিট হবে 27 এবং 28 জুলাই। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সপরিবারে বেনজির ও মতিউরকে সম্পদের হিসাব দাখিলে দুদকের নোটিশ, শামসুদ্দোহার বিরুদ্ধে চার্জশিট। প্রত্যয় স্কিম নিয়ে ক্ষুব্ধ শিক্ষক কর্মকর্তারা, কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্লাস পরীক্ষা বন্ধ। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 11 প্রকল্প অনুমোদন। সিলেট সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস, সাজেকে আটকা কয়েকশো পর্যটক। এবং 13 বছর পর সাবেক এমপি শামসুদ্দোহারের স্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, মেয়ের যোগ সাজসেই খুন হন মা। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।